আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আমরা ন্যাশনাল ইউনিভার্সিটির অনার্স দ্বিতীয় বর্ষের গণিত বিভাগের মানুষজনের সাথে কথা বলতেছি। আপনাদের সাথে কথা বলার টপিক হচ্ছে আমরা কালকে রিয়েল পরীক্ষা দিব, সেখানের ক বিভাগে কি ধরনের প্রশ্ন আসতে পারে। আমরা তো খুব কম পড়ে ভালো রেজাল্ট করতে চাই, সেই জায়গা থেকে আমরা একটু কম পড়ে কিভাবে ভালো রেজাল্ট করতে পারি সেই জিনিসটা নিয়ে কথা বলতে আসছি। তো আপনারা যারা পেইড ব্যাচে ক্লাস করছেন বা পেইড ক্লাসগুলো করেছেন, আপনাদের ক বিভাগের প্রিপারেশন আলাদা কিছু নেই। আপনারা জাস্ট পেইড ব্যাচে যে ক্লাসগুলো আছে ওই ক্লাসগুলো কমপ্লিটলি খুব মনোযোগ সহকারে যদি করেন, তাহলে আপনার ক বিভাগের প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার কিন্তু আপনার কাছে জানা আছে। জাস্ট এখন একটা প্রশ্ন দেখে যান কোন প্রশ্নগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, সেটা আপনি একটু দেখবেন। সবার জন্য ইম্পর্টেন্ট এটা, যারা থার্ড ইয়ার পরীক্ষা দিবেন। তো আমরা প্রশ্নগুলো একটু দেখতে শুরু করি। প্রথমে এখানে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আমি জাস্ট ছবি তুলে নিয়ে আসছি, কিন্তু আপনাদেরকে ইম্পর্টেন্ট গুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই যে দেখেন, এই প্রশ্নটা আপনার প্রথম ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে কি একটি সেটের সুপ্রিমাম সংজ্ঞায়িত করা। কিভাবে সুপ্রিমাম সংজ্ঞায়িত করবে? সুপ্রিমাম বলতে আপনি কি বুঝেন? সুপ্রিমাম কাদেরকে বলে বলেন তো? একটা সেটের যে সর্বোচ্চ উপাদান, তার মধ্যে ওই উপাদানের পরের উপাদানগুলো যারা, ধরো আমরা বললাম একটা সেট হচ্ছে এখান থেকে শুরু, 2 থেকে শুরু, 3 থেকে গিয়ে শেষ। এখন এই সেটের 3টা কিন্তু শেষ বিন্দু, 3 পরে অসীম পর্যন্ত যা আছে সবগুলোই হচ্ছে তার কি উর্ধ্বসীমা। উর্ধ্বসীমা এই যে এই 3 থেকে অসীম পর্যন্ত সবাই উর্ধ্বসীমা, তাদের মধ্যে সর্বনিম্ন কি 3 না? তাহলে এই যে উর্ধ্বসীমার মধ্যে সর্বনিম্ন যে ভ্যালুটা, সেটাকে বলা হয় সেটের সুপ্রিমাম বা উর্ধ্বসীমা। ওকে, তো এই যে সেটের উর্ধ্বসীমার সব উদাহরণ দাও। তো বলছে s = 1 to 3, উর্ধ্বসীমা তো সেটের একটি উর্ধ্বসীমা হচ্ছে 3। তো উর্ধ্বসীমা এর উর্ধ্বসীমা কিন্তু 5 হতে পারে, 6 হতে পারে, 7 হতে পারে। কিন্তু সুপ্রিমাম যখন বলছে, যে পরেরটা সুপ্রিমাম যখন বলছে, এই যে এর উর্ধ্বসীমা কিন্তু 3 জায়গায় 4 লিখতে পারতা। এই যে সেটের উর্ধ্বসীমার উদাহরণ, এর উর্ধ্বসীমা হচ্ছে 3। তাহলে তার উপরে 5 7 8 এরা কিন্তু সবাই এই সেটের উর্ধ্বসীমা। এদের উর্ধ্বসীমার মধ্যে সবচেয়ে কম হচ্ছে 3, এই 3টা হচ্ছে সুপ্রিমাম। তাহলে কি বলছে? যেগুলো উর্ধ্বসীমায়িত অসম্ভব বাস্তব সংখ্যার সেটের অসংখ্য উর্ধ্বসীমা থাকে, এই যে এটা 3 সহ এই সেটের অসংখ্য উর্ধ্বসীমা আছে, তাদের মধ্যে ওই উর্ধ্বসীমাগুলোর মধ্যে সবচেয়ে ছোট উর্ধ্বসীমাটিকে লঘিষ্ঠ উর্ধ্বসীমা বা সুপ্রিমাম বলে। আশা করছি সুপ্রিমামের সংজ্ঞাটা আপনারা বুঝে গেছেন। সাথে একটা উদাহরণ আপনাদেরকে আমি অ্যাড করে দিয়েছি, সো আপনারা এই সুপ্রিমামের সংজ্ঞাটা একটু পড়ে যাবেন, পরীক্ষা চলে আসতে পারে। তারপরে নিম্ন সীমা, গরিষ্ঠ উর্ধ্বসীমা, যে গরিষ্ঠ নিম্ন সীমা যেটা, সেটা আমরা শিখবো ইনফিমাম। ঠিক আছে, তো লঘিষ্ঠ উর্ধ্বসীমা বা সুপ্রিমাম কি এটা আমরা বুঝছি। এরপর আমরা লঘিষ্ঠ নিম্ন সীমা, গরিষ্ঠ নিম্ন সীমা, যেটা, এটা হচ্ছে সেটের গরিষ্ঠ সদস্য, মানে সবচেয়ে বড় সদস্যরা। এটা নিয়ে আমাদের লাগবে না, আমাদের এখানে আর কোশ্চেন লাগবে কি, এখানকার আমাদের কোশ্চেন লাগবে হচ্ছে সেটের সর্বোচ্চ নিম্ন সীমার সংজ্ঞা দাও। এই যে সেটের সর্বোচ্চ নিম্ন সীমা, একটা সেটের ইনফিমাম সংজ্ঞায়িত করো। তাহলে সুপ্রিমাম বলতে ইনফিমাম করতে পারবো না। দেখো এই যে এই সেটটার কথাই বলি, s = কত, s = 1 to 3। তো এই সেটের মধ্যে এই 1 হচ্ছে তার নিচের মান। এবার 1 এর মাইনাস, এই যে 1টা হচ্ছে সংখ্যা রেখা এখানে, ধরো এখানে 1, তাহলে এই দিকে তো ইনফিনিটি পর্যন্ত আছে, -ইনফিনিটি, তাহলে এইদিকে হচ্ছে 3। এই হচ্ছে সেটটা, এখান থেকে এইটুকুর মধ্যে সেট, বাউন্ডেড সেট। ঠিক আছে, তো এখন এই সেটে 1টা হচ্ছে নিম্ন সীমা, এটা থেকে অসীম পর্যন্ত আছে নেগেটিভ, তো এই পুরাটা তার নিম্ন সীমা। তো নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় কি 1, তাহলে এই 1টা হচ্ছে এই সেটটার কি ইনফিমাম। তাহলে ইনফিমাম কাকে বলবা? ইনফিমাম হচ্ছে সেটের সর্বোচ্চ নিম্ন সীমার সংজ্ঞা, মানে সেটের মধ্যে নিম্ন সীমা যেগুলো, এই যে এখানে দেখো 1 থেকে নিচের দিকে -ইনফিনিটি পর্যন্ত, এদের মধ্যে সবচেয়ে বড় কিন্তু 1। তাহলে 1টা হচ্ছে কি সর্বোচ্চ নিম্ন সীমা, এই সেটের নিম্ন সীমার মধ্যে সবচেয়ে বড় যেটা, সেটাকে বলা হয় ইনফিমাম। তাহলে কোন সেটের নিম্ন সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় মানটাকে বলা হয় কি ইনফিমাম। এটা হচ্ছে বাংলায় যদি মনে করি। আর এটাকে লিখলে কিভাবে লিখবো? যে কোনো নিম্ন সীমায় তো অসংখ্য বাস্তব সংখ্যা সেটের অসংখ্য নিম্ন সীমা থাকে, এই সীমাগুলোর মধ্যে সবচেয়ে বড় নিম্ন সীমাকে গরিষ্ঠ নিম্ন সীমা তথা ইনফিমাম বলে। ঠিক আছে, তাহলে এই পেজ থেকে আমরা এই দুটো কোশ্চেন ভালো করে পড়বো। আমি পরের পেজে চলে যাই, এভাবে আমরা 18টা পেজ কভার করবো। ঠিক আছে, তো এই পেজ থেকে আমরা প্রথমে যে বলছে সেটের লঘিষ্ঠ সদস্যের একটি উদাহরণ দাও। ভাই সেটের লঘিষ্ঠ সদস্য দেখো, এই যে একটা সেট একটু আগে আমরা বলছি যে s = 1 2 3, তো সেটার এই যে এখানে হচ্ছে কি লঘিষ্ঠ সদস্যের একটি উদাহরণ দাও। তো এই লঘিষ্ঠ সদস্য কে? 1 ও লঘিষ্ঠ সদস্য, -1 ও লঘিষ্ঠ সদস্য, 0 ও লঘিষ্ঠ সদস্য। তাহলে এখান থেকে যে কোনো একটাকে তুমি বলে দিতে পারো, তবে এটা হচ্ছে সবচেয়ে বড় লঘিষ্ঠ সদস্য, যেটাকে বলা হয় ইনফিমাম। তাহলে এখানে বলছি কি অপেক্ষা ক্ষুদ্রতম যে কোনো সংখ্যায় s এর নিম্ন সীমা হবে। এই যে এখানে এটা আমাদের দরকার নাই, আমরা জাস্ট এই কথাটাই বলে দেবো। এটা একটা সেট, এই সেটের নিম্ন সীমাকে বা লঘিষ্ঠ সদস্য হচ্ছে কারা? ওই সদস্য হচ্ছে এই যে 1 এর নিচে যারা আছে সবাই, তুমি যে কোনো একটাকে লিখে দিতে পারো। তো এটা ইম্পর্টেন্ট আছে। সীমায়িত সেটের সংজ্ঞা দাও। সীমায়িত সেট কাকে বলে? যাদের যে সকল সেটের উর্ধ্বসীমাও থাকবে নিম্ন সীমাও থাকবে। যেমন ধরো আমি একটা সেট লিখলাম 1 2 3 4, এই সেটটা একটা কি, এই সেটটা একটা মানে সসীম সেট। ঠিক আছে, এই সেটের নিম্ন সীমা হচ্ছে 1, উর্ধ্বসীমা হচ্ছে 4। তাহলে যে সকল সেটটা লোয়ার বাউন্ডেড এবং আপার বাউন্ডেড, যাদের নিম্ন সীমাও থাকবে উর্ধ্বসীমাও থাকবে, এই ধরনের সেটকে বলা হয় সীমায়িত সেট। তাহলে সীমায়িত সেট কাকে বলে আপনি বাংলাটা বুঝে গেছেন।
দেন একটু পরে এটা একটু জাস্ট কি করছে, এখানে একটু সংজ্ঞায়িত করছে যে অশূন্যক বাস্তব সংখ্যা সেটের ঊর্ধ্ব ও নিম্ন সীমা উভয় বিদ্যমান থাকে তবে ওই সেটকে সীমায়িত সেট বলে। এরপর আপনি উদাহরণ দিতে পারলেও নাম্বার পাবেন, উদাহরণ যদি নাও দেন নাম্বার পাবেন, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন না দিলেও নাম্বার পাবেন, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দিলেও নাম্বার পাবেন। সেক্ষেত্রে ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশন দিলে আপনার খাতার মূল্যায়ন একটু ভালো হইতে পারে। সো এগুলো একটু খেয়াল রাখবেন। তাহলে এবার চলে আসেন, আমাদের হচ্ছে নাম্বার আগে পেতে হবে, ঠিক আছে। বাস্তব সংখ্যার স্বীকার্য সমূহ কি কি আপনি একটু পড়ে যাবেন। 18 সংখ্যা আসতে তারপরে নিয়ে আপনারা আসবেন, আসতেই পারে। তো বাস্তব সংখ্যার স্বীকার্য হচ্ছে এই যে স্বীকার্য সমূহ হচ্ছে 4 ভাগে বিভক্ত: সম্প্রসারণ স্বীকার্য, ক্ষেত্র বা ফিল্ড স্বীকার্য, এগুলো বাংলা চাইতে না ইংরেজিতে আসলে সহজ, ঠিক আছে। তো এই যে এক্সটেন্ড এক্সিওমস এবং ফিল্ড এক্সিওমস, অর্ডার এক্সিওমস এবং হচ্ছে কমপ্লিটনেস এক্সিওমস, এই যে এই 4টা এক্সিওম আপনাদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ। আপনারা যখন থিওরিগুলো পড়তে যাবেন তখন আপনাদের এই জিনিসগুলো হয়তো লাগে, কিন্তু আমরা আসলে গতানুগতিক পড়ালেখার মধ্যে আছি। ন্যাশনাল ইউনিভার্সিটির পড়ালেখা আপনারা মনে করে ফেলছেন একটা গণ্ডির মধ্যে সীমাবদ্ধ। কিছু লোক, কিছু মানুষজন, কিছু ম্যাথ আপনাকে বলে দিবে, এই ম্যাথগুলো মুখস্থ করে গিয়ে ভূমি করে দিবেন, এভাবেই হচ্ছে। কিন্তু আমি রিয়েলিটি নিয়ে কথা বলছি, আমি আপনার মানে স্বপ্নে থেকে কথা বলি না, রিয়েলিটি একটু বুঝে কথা বলতে হবে। সো আপনাদেরকে যেটা বলতেছি যে ন্যাশনাল ইউনিভার্সিটি আজ না হোক কাল, কাল না হোক পরশু তাদের ধরন চেঞ্জ করবে। সো আপনাকে সময়ের সাথে চেঞ্জ হতে হবে, বাট হঠাৎ করে চেঞ্জ কিন্তু আনা একটু কঠিন। তাহলে এখন থেকেই, আমি জানি আপনারা কেউই আমার কথা হয়তো ওইভাবে পাত্তা দিবেন না, কিন্তু সত্যি কথা যেটা, বেসিক ক্লিয়ার না করে আপনি ম্যাথ করতেছেন, দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে আপনার অবস্থা, আমি আপনাকে ফিল করে বলছি। সো আমরা যেটা করি, আমরা চাই হয়তো করতে, কিন্তু কেউ পড়াচ্ছে না, অথবা আমরা চাই হচ্ছে এমন কিছু দেন যেটা খেয়ে ফেললে আমরা পরীক্ষায় প্লাস পেয়ে যাবো, মানে পড়ালেখাটাকে আমরা ওভাবেই সংজ্ঞায়িত করে থাকি। বাট কিছু মানুষ আছেন তারা হচ্ছে জানতে চান, আমি তাদের জন্য পড়াই মূলত। সো একটু আপনারা চেষ্টা করেন, আপনারা সবাই শিখবেন, গণিত শিখেন, পৃথিবী এনজয় করেন। গণিতের মধ্যে অনেক মজা আছে, প্রত্যেকটা জিনিসের ইউজ আছে। আপনি যখন আমাদের ফেইড ব্যাচের বা সবগুলো ক্লাস করবেন তখন আপনার কাছে মনে হবে গণিত জিনিসটা আসলে ফিল করার বিষয়, ম্যাথমেটিক্স অলওয়েজ ফিল করার বিষয়। এটা আসলে মুখস্থ না। যারা বলে যে অনার্সের ম্যাথে অনেক মুখস্থ আছে, তারা আসলে ম্যাথের বিউটিটাই বুঝে না। ম্যাথমেটিক্সের একটা বিউটি আছে, সেটা ফিল করতে হলে আপনার একটা সময় দিতে হবে, এবং সেই সময় দিয়ে আপনি একটু শিখতে হবে। যাক, আমি আউট কথা না বলি, আমাদের পড়ালেখায় ফিরে আসে। তারপর চলে আসেন বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্যগুলো লিখো। তো বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য হচ্ছে প্রত্যেক অশূন্য ঊর্ধ্বসীমায়িত বাস্তব সংখ্যার সেটের লঘিষ্ঠ ঊর্ধ্বসীমা সুপ্রিমাম থাকবে, অথবা প্রত্যেক অশূন্য নিম্নসীমায়িত বাস্তব সংখ্যার সেটের গরিষ্ঠ নিম্নসীমা থাকবে। তো যে সকল সেটের নিম্নসীমা বিদ্যমান তাদের হচ্ছে সুপ্রিমাম থাকবে, ইনফিমাম থাকবে, আর যে সকল সেটের ঊর্ধ্বসীমা বিদ্যমান তাদের ইনফিমাম থাকবে। আর যাদের হচ্ছে ঊর্ধ্বসীমা নিম্নসীমা দুটোই থাকবে তাদের হচ্ছে সুপ্রিমাম এবং ইনফিমাম দুটোই থাকবে। এটা হচ্ছে বাস্তব সংখ্যার সম্পূর্ণতা স্বীকার্য, কোন একটা সেট সংক্রান্ত কথাবার্তা। তারপরে ক্রমস্বীকার্য, এগুলো আপনাদের একটু জাস্ট পড়ে নিলেই বুঝবেন, এগুলো পরীক্ষা আসতে পারে, আসার চান্স অত বেশি না। তারপরে চলে আসেন, আমরা শুধু বোর্ডে যেগুলো আসছে ওগুলো নিয়ে আলোচনা করতেছি, বাকিগুলো নিয়ে কথা বলতেছি না। আচ্ছা, সেটের লোকেশন হচ্ছে উদাহরণ দাও, এটা তো আগেরটাই। আচ্ছা, আগের পেজটা রিপিট হয়েছে, সরি, আমি পরের পেজে চলে যাই। দেন এখানে আসছে, আচ্ছা, মূলত সংখ্যার সংজ্ঞা দাও ভাই, এটা এই বয়সে এসে কাউরে আমি শিখাইতে হবে না, আপনারা জানেন। বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম, এটা আপনাদের একটা থিওরাম আছে, যেটা ক্ষয় বিভাগে আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাকে ক্ষয় বিভাগে আসলে এভাবে আসবে, বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্মটি ব্যাখ্যা করো, অথবা আপনাকে বলে দিবে এইটা, তো এটা বলে দিবে, আপনি এটা তো ক্ষয় বিভাগের জন্য মুখস্থ করতে হবে, তো আপনি ক্ষয় বিভাগের জন্য এটা মনে রাখতে হবে। বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্মটা কি? বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম হচ্ছে এক্স কোনো ধনাত্মক বাস্তব সংখ্যা এবং ওয়াই যে কোনো বাস্তব সংখ্যা যদি হয়, তো পূর্ণ সংখ্যা n বিদ্যমান থাকবে যেন nx y থেকে বড় হয়। এটা হচ্ছে বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম, ঠিক আছে। আমরা এটা থিওরিটা আমাদের পেইড ক্লাসে রেখেছি। সো যারা পেইড ক্লাস এখন আর দেখার কি আছে, এখন দেখার কিছু নেই, তারপরেও আপনারা নিজেদের মতো একটু পড়ে যাবেন, বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্মটা অবশ্যই পড়ে যাবেন। তারপরে চলে আসেন বাস্তব সংখ্যার ঘনত্ব স্বীকার্য। ভাই এটা একবারে যে বাচ্চা একবার 1 2 তে পারে সেও পারবে। দুটি স্বতন্ত্র বাস্তব সংখ্যার মধ্যে অসংখ্য বাস্তব সংখ্যা বিদ্যমান, খুবই ন্যাচারাল কথাবার্তা। তুমি যে কোনো দুটো সংখ্যা নাও, ধরো তুমি নিলে হচ্ছে 2.1 আর নিলে হচ্ছে 2.2, তো এখন তোমার কি মনে হয় এদের মধ্যে কোনো সংখ্যা নাই? কোটি কোটি আছে, কোটি কোটি। তার মানে এইটা হচ্ছে বাস্তব সংখ্যার কি ধর্ম? ঘনত্ব ধর্ম। ঘনত্ব ধর্ম কি? যে আমি যদি দুইটা বাস্তব সংখ্যা নিই, এদের মধ্যে আরো ঘন ঘন অঙ্ক আছে, দুটো অঙ্ক নিলে এদের মধ্যে আরো ঘন ঘন অঙ্ক আছে, তো সোজা বাংলা। তাহলে এখন দেখেন, আমরা দুটো নাম্বার নেব, এই নাম্বারের মধ্যে থেকে আপনি আরো অসংখ্য নাম্বার বের করতে পারবেন। এটা হচ্ছে বাস্তব সংখ্যার ঘনত্ব স্বীকার্য, ঠিক আছে। তো এখানে এই পেজ আর লাগবে না, আমি ঘনত্ব স্বীকার্যটা বললাম। এরপরে এখানে চলে আসেন, এই পেজ থেকে আপনার কিচ্ছু লাগবে না, কিচ্ছু করতে হবে না, বাদ। তারপরে 7 নম্বর পেজ, আমি বেশি একটা পড়াবো না, কবিভাগে বেশি একটা ম্যাথ লাগবে না, যা পড়াচ্ছি যা বলছি এগুলো একটু মনে রেখে যাবেন, এটা আপনার দরকার আছে। তো এখান থেকে আসলে যেটা লাগবে আপনাদেরকে আসলে কমে দিয়ে চেষ্টা করতেছি। এই যে এখান থেকে একটু দেখেন, একটি সেটের বিন্দুর প্রতিবেশ বলতে কি বোঝাও? নেবারহুড। প্রতিবেশ শব্দটা চাইতেও নেবারহুডটা আসলে ইজি। তো নেবারহুডের সংজ্ঞাটা আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করতেছি। যারা আমার হেইনবোরেল থিওরামটা বলছেন এবং ডেডিকেটেড থিওরামটা বলছেন, তার আগে আমার একটা বেসিক ক্লাস ছিল, সেখানে নেবারহুড নিয়ে আমরা প্রায় 40 মিনিট কথা বলছি। নেবারহুড এবং হচ্ছে কি ইন্টেরিয়র পয়েন্ট। তো নেবারহুড আর ইন্টেরিয়র পয়েন্ট কি জিনিস? ধরেন আমরা একটা সেট বিবেচনা করলাম, বাস্তব সংখ্যার সেট, সেটা হচ্ছে ধরেন
আরেকটা সেট, হ্যাঁ আরেকটা সেট, এটা কোনো রিয়েল নাম্বার সেট বলছি না, বাট বাস্তব সংখ্যার মধ্যে কিছু উপাদান নিয়ে একটা সেট আমি পেলাম। এখন এই আর সেটের একটা উপসেট যদি এস হয়, আর সেটের একটা উপসেট কি এস, আর হচ্ছে বাস্তব সংখ্যার সেট, এস হচ্ছে আর এর সাবসেট, তার মানে এস সাবসেট আর, ঠিক আছে। এখন এ বিলংস টু এস, এ বিলংস টু এস, এটা থাকবে হচ্ছে একটা খোলা ব্যবধিতে, কই থাকবে, এ থাকবে একটা খোলা ব্যবধিতে। ধরো আমরা এই যে এখানে সংজ্ঞাটা থেকে একটু বলি, আমাদের বেসিক ব্যাপারগুলো আসলে আমরা যখন থিওরি পড়াইছি তখন ওখানে খুব ক্লিয়ার করে বলা হয়েছে। তো নেইবারহুডের ব্যাপারটা একটু শোনো। কোনো অসংখ্যক বাস্তব সংখ্যার সেট এন কে কোনো বিন্দু এক্স এর প্রতিবেশ বলা হয় যদি এমন কোনো খোলা ব্যবধি আই বিদ্যমান থাকে, তাহলে এক্স বিলংস টু আই এবং এন বিলংস টু। তাহলে এখন দেখো একটা সেট আমি বললাম, ধরো এন নামক একটা সেট, এটা হচ্ছে বাস্তব সংখ্যার সেট। এই যে এই সেটকে এক্স একটা বিন্দু, এই বিন্দুটার প্রতিবেশ বলা হবে যদি, এক্স কে এই বিন্দুর প্রতিবেশ বলা হবে যদি এ বি একটা খোলা ব্যবধি এইটার মধ্যে এক্স থাকে, এক্সটা কোথায় থাকে, এ বির মধ্যে থাকে, এবং এই এ বি খোলা ব্যবধিটা কোথায় থাকবে, এ বি খোলা ব্যবধিটা থাকবে হচ্ছে আমার এই এন এর মধ্যে, আর এই এনটা থাকবে হচ্ছে তোমার কোথাকার মধ্যে, আর এর মধ্যে। তাহলে আমরা নেইবারহুড বলতে কি বুঝবো, নেইবারহুড বলতে আমরা বুঝবো যে একটা সেট যদি এন হয়, এটা একটা সেট বাস্তব সংখ্যার সেট, এই বাস্তব সংখ্যার সেটকে আমি একটা বাস্তব সংখ্যা এক্স এর প্রতিবেশ বলবো, এর প্রতিবেশ বলবো যদি এ বি খোলা একটা ব্যবধি, এই খোলা ব্যবধিটার মধ্যে এক্স থাকে, এক্সটা এর মধ্যে থাকে, আর এই খোলা ব্যবধিটা কোথায় থাকে, এন এর মধ্যে থাকে। তাহলে এই খোলা ব্যবধি যদি এন এর মধ্যে থাকে আর এই খোলা ব্যবধির মধ্যে যদি এক্স থাকে, তাহলে এই এক্সটাকে আমরা এই এক্স এর সাপেক্ষে এনটাকে বলবো হচ্ছে কি প্রতিবেশ তথা নেইবারহুড। তাহলে এক্স কে ধারণ করবে এবি, আর এই এবি ব্যবধিটা ধারণ করবে হচ্ছে এন সেট। তাহলে এন সেটকে দেখো আমরা যদি বলি যে এরকম অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, যেমন ধরো আমি লিখলাম হচ্ছে 0 থেকে 5, এটা একটা সেট এন, তো 0 থেকে 5 একটা সেট। এখন এর মধ্যে আমরা একটা ব্যবধি কল্পনা করতে পারি 2 3, তাই না, 2 3। এখন একটা বিন্দু আমি এক্স সমান লিখলাম হচ্ছে 2.5, তো 2.5 দেখো 2 3 এর মধ্যে আছে, আবার এই 2 3টা এন এর মধ্যে আছে। তাহলে এই যে এক্স এর সাপেক্ষে এই 0 5 এই সেটটা এক্স এর একটা প্রতিবেশ বা নেইবারহুড। আর যদি আমি বলি এই এক্স হচ্ছে 2.5, এইটা এন এর কি, দেখো এই দিক থেকে এন কে বলবো হচ্ছে বাবা, আর এন যদি এই দিক থেকে এক্স কে রাখে তাহলে কি ছেলে রাখবে। তাহলে এই যে দেখো এক্স ওরে রাখতেছে নেইবারহুড, তাহলে ও ওরে কি রাখবে, ও রাখবে হচ্ছে ওরে ইন্টেরিয়র পয়েন্ট, তাহলে ও এন এর ইন্টেরিয়র পয়েন্ট। তাহলে ইন্টেরিয়র পয়েন্ট কাকে বলে এটা আপনারা বুঝছেন, যে এই একই সংজ্ঞা, যে একটা এক্স একটা বাস্তব সংখ্যা এক্স কে একটা সেট এন এর ইন্টেরিয়র পয়েন্ট বলা হবে যদি এক্স বিলংস টু এবি আর এবি বিলংস টু এন। এবি যদি এন এর মধ্যে থাকে আর এক্স যদি এবি এর মধ্যে থাকে, তবে এক্স কে এন এর ইন্টেরিয়র পয়েন্ট বলবে, আর এন কে এক্স এর কি বলবা, নেইবারহুড বলবা তথা প্রতিবেশ বলবা। আশা করছি আপনারা প্রতিবেশ এবং ইন্টেরিয়র পয়েন্ট কি বুঝে গেছেন। সো ইন্টেরিয়র পয়েন্ট আমরা সামনে পাবো, এই যে দেখো প্রতিবেশী বিন্দুর উদাহরণ দাও, তো প্রতিবেশী বিন্দু আমাদের এটা দরকার নেই, এটা হচ্ছে এক্সাম্পল অফ গিভেন নেইবার, এটা দরকার নেই আমাদের, এটা লাগবে না। প্রতিবেশী বিন্দু কি, প্রতিবেশী বিন্দু হচ্ছে যে একটা সেটের কাছাকাছি যে বিন্দুগুলো জাস্ট পড়বেন, পড়লেই হয়ে যাবে, এগুলো নিয়ে আমরা আসলে কথা বলার কিছু নেই। সীমা বা পুঞ্জ বিন্দু কি, এটা আপনাদের লাগবে, সীমা বা পুঞ্জ বিন্দু এগুলোকে বলা হয় অ্যাকুমুলেশন পয়েন্ট, অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্ট। অ্যাকুমুলেশন পয়েন্ট বা লিমিট পয়েন্ট কাকে বলে, এগুলো একটু অবশ্যই পড়ে যাবেন, পরীক্ষা আসার মতো জিনিস। আমি ব্যাখ্যা করতে গেলে আসলে অনেক বড় হয়ে যাবে, জাস্ট একটু পড়ে যাবেন, সবকিছু ব্যাখ্যা আছে কিন্তু সব ব্যাখ্যা আসলে সব সময় দেওয়ার সুযোগ আসলে থাকে না, ঠিক আছে। তো এগুলো একটু পড়বেন, এই যে এখানে সীমাবিন্দু, সীমাবিন্দু বা পুঞ্জবিন্দু কি জিনিস এটা পড়বেন, আর এখান থেকে পড়বেন প্রতিবেশী বিন্দু কি জিনিস এটা পড়বেন। এই প্রতিবেশী বিন্দু সীমাবিন্দু এগুলো লাগবে আপনাদের জন্য, ঠিক আছে। তো পরে চলে যান, এরপরে চলে আসেন আমরা এখানে দেখতে চাই এখানে যেগুলো আসার মতো একটা দুটো আছে কি, আমি এখন পর্যন্ত এখানে একটাও দেখি নাই। এই পেজটাতে নিঃসঙ্গ বিন্দু বলতে কি বোঝো, এটা একটু পড়বেন, নিঃসঙ্গ বিন্দু বলতে কি বোঝায় চলে আসতে পারে, কারণ কোশ্চেন বেসিক থেকে হয়তো সেটের অন্তঃস্থ বিন্দু যেটা আমরা বলে ফেলছি অলরেডি, বা ইন্টেরিয়র পয়েন্ট। এই যে দেখো আমরা একটু আগে যা বলে আসছি, পি হচ্ছে আর এর এলিমেন্ট, ঠিক আছে। তো এই যে পি আর কে অর্থাৎ রিয়েল নাম্বারের মধ্যে একটা সংখ্যা পি আছে, যেটাকে পি কে আমরা একটা সেট এস এর ইন্টেরিয়র পয়েন্ট বলবো যদি এস কে আর ধারণ করে, এস কে আর ধারণ করে এবং এস একটা কি ধারণ করবে, এস একটা খোলা ব্যবধি ধারণ করবে। তো এই যে দেখো, তো এইভাবে না পড়ে আমরা ওই যে আগেরটা থেকেই বলে দিব, আগেরটা আমরা যেভাবে বলছি ওভাবে বলে দিব, তো এটা হয়ে যাবে। আর ইন্টেরিয়র পয়েন্ট ওভাবে ব্যাখ্যা করবেন।
তারপরে চলে আসেন, এখানে আমাদের কিছু জিনিস আছে এগুলো খুব বেশি ইম্পর্টেন্ট। যারা আপনারা হেইনবোরেল থিওরাম পড়ছেন, আপনারা সংবদ্ধ সেট কি জিনিস, আপনারা সংবদ্ধ সেটের উদাহরণও জানেন, আপনারা হচ্ছে কি বলে আর হেইনবোরেল উপপাদ্যটা কি সেটা জানেন। তাহলে সংবদ্ধ সেট কি জিনিস এটা আমি এখন আর পড়াবো না। যাদের প্রবলেম আছে বা বুঝেন না, তাহলে আপনারা এই তিনটা কোশ্চেন আপনাদের ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ, তারা আমাদের হেইনবোরেল থিওরামটা দেখে আসবেন। বা হেইনবোরেল থিওরামে যারা হেইনবোরেল তো আপনার জন্য ইম্পর্টেন্ট, সো ওটা যেহেতু আপনি পারেন, আপনার কাছে আমার রিকোয়েস্ট হচ্ছে আপনি ওইটা আমাদের ওখান থেকে একটু শিখে যান। আপনি মুখস্থ করা লাগবে না, আমি আপনাদেরকে কথা দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলে হেইনবোরেল থিওরামটা ফ্রিতে দেওয়া আছে। যাদের প্রবলেম হচ্ছে মুখস্থ রাখতে, এটা আপনারা আমাদের ওই ক্লাসটা দেখে যাবেন হেইনবোরেল থিওরামের, সেটা আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দেবো। হেইনবোরেল থিওরামটা ওখান থেকে পড়লে আপনি এই পেজ পুরোটা একবার ক্লিয়ার হয়ে যাবেন। সো এটা আমি একটু পড়াচ্ছি না, ওখান থেকে একটু দেখে যাবেন। তারপরে চলে আসেন আমাদের অভিসারী অনুক্রম বলতে কি বোঝায়, এটা গুরুত্বপূর্ণ। অভিসারী অনুক্রম উদাহরণ দাও, এটা গুরুত্বপূর্ণ। তাহলে এগুলো জাস্ট আমি বলে দিচ্ছি কোনটা গুরুত্বপূর্ণ, পড়ে যাবেন। দোদুল্যমান, দোদুল্যমান অনুক্রম বলতে কি বোঝায়, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পার্ট, পরীক্ষা আসতে পারে। দোদুল্যমান উপপাদ্য, দোদুল্যমান এর উদাহরণ দাও, অনুক্রম উদাহরণ দাও। এই যে এই জিনিসগুলো, এই চারটা আপনার জন্য এখানে গুরুত্বপূর্ণ। আর এই পেজ থেকে আপনি পড়বেন একমুখী অনুক্রম কি জিনিস। একমুখী অনুক্রম কি জিনিস, এগুলো সংজ্ঞা খুবই ইন্টারেস্টিং, আমাদের চ্যাপ্টার 3 এর প্রথম ক্লাসে এগুলো সব বলা আছে। সো তারপরে চলে আসেন, এখানে আছে অনুক্রম। উপ অনুক্রম কি, উপ অনুক্রম কি, এটা ইম্পর্টেন্ট। উপ অনুক্রম বলতে কি বোঝায়, তারপর উপ অনুক্রমের উদাহরণ একটা দাও, সেটাও আপনি মানে যা আসছে আমি ওগুলো শুধু আগিয়ে দিচ্ছি। অনুক্রমের রেঞ্জ বলতে কি বোঝায়, এগুলো আপনারা জাস্ট পড়ে যাবেন, ঠিক আছে। আসলে রিয়েল অ্যানালাইসিস হুবহু আগের বছরের বা তার আগের বছরের কোশ্চেন রিপিট করে না, এটা হচ্ছে এক এক বছর এক এক দাসের কোশ্চেন হয় ক বিভাগে। সো ক বিভাগটা একটু ভালো করে পড়ে যাবেন। এই যে উপ অনুক্রম বলতে কি বোঝায়, এটা একই জিনিস, আগেও পাইছেন এখানে আবার পাইছেন। কসি অনুক্রমের উদাহরণ দাও, তো কসি অনুক্রম কাকে বলে সেটা সংজ্ঞা যদি আপনি ক্লিয়ার হয়ে যাবেন, তাহলে আপনি এটা বলতে পারবেন যে এটা কসি অনুক্রম, ঠিক আছে। তো অনুক্রমটা একটু মনে রাখতে হবে, বা অনুক্রমের যে কসি অনুক্রমের উদাহরণ সেটা আপনাকে একটু শিখে যেতে হবে। আমি এখন ক বিভাগে আপনাদেরকে শিখাইতে গেলে এখন অনেক টাইম হয়ে যাবে, অত টাইম দেওয়ার সুযোগ আসলে নেই। আপনারা অল্প সময় ক বিভাগ প্রিপারেশন নেবেন, এই ম্যাথগুলো একটু জাস্ট এখানে উত্তর আছে, প্রশ্ন আছে, দেখে একটু মুখস্থ করে যাবেন বা একটু লিখবেন, যেভাবে কায়ত্ত করে যাবেন। ক বিভাগটা আপনাদের উপর ছেড়ে দিলাম, তারপর আমি দাগিয়ে দিচ্ছি, এগুলো অবশ্যই পড়ে যাবেন। তারপরে কোন অনুক্রমের সীমাবিন্দু অভিসৃতির মধ্যে সম্পর্কটা, এই সম্পর্কটা একটু বিস্তারিত পড়ে যাবেন, ঠিক আছে। তারপরে চলে আসেন ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্য বর্ণনা দাও, এটা 100%। এগুলা ক বিভাগের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনার গ বিভাগে ল্যাগ্রাঞ্জ আসবে না, তাহলে আপনি ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যের এটা ক বিভাগের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এই যে এখানে এগুলো আপনারা থিওরি, যারা আমার পেইড ব্যাচে আছেন তাদের কাছে এগুলো পানি ভাই, এগুলো আপনারা জানেন। তবে যারা বাইরে থেকে দেখতেছেন, আপনারা অবশ্যই এই জিনিসগুলো ক বিভাগের জন্য একটু পড়ে যাবেন, মিস দিয়ে যাবেন না ভাই। কোনো সহজ জিনিস মিস করে গেলে আসলে বিপদ হয়ে যাবে। যে কোনো মুহূর্তে এটা লাগবে না, এটা বাদ, এটা সরি, এটা এখানে বলে দিয়ে গেছি, এগুলো লাগবে না, ঠিক আছে, ওই পাশটা লাগবে শুধু। তারপরে আসেন, আমরা এখানে দেখলাম হচ্ছে কসির অনুক্রম, কসি ও ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্য এর মধ্যে সম্পর্ক। আচ্ছা, এটা লাগবে না আসলে। এখানে চলে আসেন ল্যাগ্রাঞ্জের গড় মান উপপাদ্যের জ্যামিতিক ব্যাখ্যা, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এটা ঘ বিভাগে আসতে পারে, খ বিভাগ আসতে পারে, ক বিভাগ আসতে পারে। যদি ঘতে আসে তাহলে কপাল ভালো, ঘতে আসলে তো পুরো থিওরি আসবে, আপনি এটা জানেন কিভাবে আসবে, সেটা আপনাদের ক বিভাগের জন্য প্রিপারেশন নেওয়া হয়েছে। তো এখানে এটা ইম্পর্টেন্ট। মডুলাস ফাংশনের ক্ষেত্রে রোলের উপপাদ্য কি প্রযোজ্য। তারপরে এটা না, অত বেশি লাগবে না, আমাদের এটা লাগবে, অকার্যকর হওয়ার শর্ত। f(x) ফাংশনের রোলের উপপাদ্য কখন অকার্যকর হবে সেটা শর্তটা আপনি এখানে লিখে দিবেন, যে শর্তটা রোলের উপপাদ্য হওয়ার জন্য শর্ত, আর উল্টো কিছু পাইলেই সেটা অকার্যকর হবে। তারপরে এখানে চলে আসেন, আমরা এটা হচ্ছে রিমান যোগজ নিয়ে আসছি। রিমান যোগজ একবার প্রথমে যেটা বলছে আপনাকে মেশ বলতে কি বোঝায় বা বিভাজন বলতে কি বোঝায়, খুবই সিম্পল জিনিস। পার্টিশন বলতে কি বোঝায়, এটা আমাদের আসলে ফ্রি ক্লাস দেওয়া আছে আপনাদেরকে। আমরা কালকে রাতে যে রিমান যোগজের প্রয়োজনীয় যথার্থ শর্ত পড়িয়েছি, ওই ক্লাসটা যে একবার দেখবে, সেই রিমান যোগজের এই পেজে যা আছে সবই ইম্পর্টেন্ট এবং সবই তার জন্য ইম্পর্টেন্ট এবং সে পারবে। তাহলে এই যে বিভাজনের ছেদক কি জিনিস, এগুলো এখানে বলা আছে। তারপর হচ্ছে মধ্যব্যবধি বিভাজন বা বিভাজন বলতে কি বোঝায়, এটা ইম্পর্টেন্ট। সো এই জিনিসগুলো আপনারা পড়ে যাবেন। তো উপব্যবধির দৈর্ঘ্য বলতে কি বোঝায়, এগুলো ইম্পর্টেন্ট ভাই। এগুলো সবই আমাদের ওই যে ক্লাসটা দেওয়া আছে কোথায়, ল্যাগ্রাঞ্জ থিওরামের সরি রিমান ইন্টিগ্রালের যে থিওরামটা ক্লাসটা দেওয়া আছে, ওই ক্লাসের মধ্যে বেসিক বিস্তারিত আলোচনা করা আছে। যা কিছু এখানে আছে, দোদুল্যমান সমষ্টি কি, সবই ওখানে বলা আছে। সো এই পেজের প্রত্যেকটা কোশ্চেন আপনার ক বিভাগের জন্য গুরুত্বপূর্ণ। তারপরে এই যে সমাকলনের মৌলিক উপপাদ্যের ইন্টারমিডিয়েট জিনিস ভাই, এগুলো এখানে পড়ানোর কিছু নাই। একটা ব্যবধি থাকবে, ব্যবধি একবার আপার লিমিটটা বলবে, আবার মাইনাস দেন লোয়ার লিমিটটা বলবে ইন্টিগ্রেশন করলে। তাহলে ইন্টিগ্রেশন করে এখানে ব্যাপারটা হচ্ছে, ধরো এই যে এটা কি, এটা হচ্ছে মূলত এটারই ইন্টিগ্রেশন করলে যে অ্যানসারটা আসবে সেটা হচ্ছে এটা এটা। তো এটার মধ্যে একবার উপরে লিমিট বসবে, মাইনাস দেন লোয়ার লিমিট বসবে। এটা হচ্ছে আপনার ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস 1 এও ছিল, আপনারা রিয়েল অ্যানালাইসিসে এটা আবার পাচ্ছেন। তো প্যারা নেই, এটা হচ্ছে আমরা বুঝে গেছি আসলে। এই যে এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে আমরা ইন্টিগ্রেশন আর অন্তরীকরণের মধ্যে একটা সম্পর্ক জানি, যেটা হচ্ছে আমরা জানি কোন একটা ফাংশনকে অন্তরীকরণ করলে যে রেজাল্টটা আসে, সেটাকে ইন্টিগ্রেশন করলে আবার পূর্বের ফাংশনটা ব্যাক আসে। তাহলে এখন দেখো, এই যে ফাই অফ কিউ অফ এক্স বা ফাই অফ এক্স, এটাকে ধরো অন্তরীকরণ করলাম, এটা পাইলাম হচ্ছে এফ অফ এক্স। এখন তোমরা বলো ভাই, এফ অফ এক্স কে যদি আমি ইন্টিগ্রেশন করি, এফ অফ এক্স কে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কি ফাই অফ এক্স আসবে।
ফাইভ এক্স আসবে কি, আসবে না? কারণ এই যে এটাকে অন্তরীকরণ করার পরে এটা পাইছি, আর ওইটাকে ইন্টিগ্রেশন করে তারপরে এটা পাবো, তো এটা পেলাম। তো এবার দেখো এটা যেহেতু পাইছি, তাহলে এবার এটা যত লিমিট আছে এ থেকে বি, এ থেকে বি, তখন আমরা কি করবো, একবার আপার লিমিট মাইনাস দ্য লোয়ার লিমিট। তাহলে এই যে দেখো কিউ অফ বি মাইনাস কিউ অফ এ, এটাতে হবে। এটা হচ্ছে সেই আমাদের মৌলিক উপপাদ্য বা সমাকলন মৌলিক উপপাদ্য। এটা অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, পরীক্ষা আসতে পারে। এই জায়গাটা আপনারা অনেকে বুঝতেন না আর কি, তো আমি ওই বোঝার জায়গাটাতে একটু ক্লিয়ার করে দিলাম। তারপরে যদি কেউ বুঝে থাকেন তাহলে আপনাকে অবশ্যই ধন্যবাদ। হ্যাঁ, এগুলো বোঝার জিনিস। তারপরে চলে আসেন একটি ধ্রুবক ফাংশনের রিমান সমাকলনযোগ্য। ধ্রুবক ফাংশন রিমান সমাকলনযোগ্য, হ্যাঁ উত্তরটি এটা একবার জাস্ট হ্যাঁ বলে দিবেন, শেষ। এখানে আর কি আছে, আপনি জিজ্ঞেস করছে রিমান ধ্রুবক ফাংশন কি রিমান সমাকলনযোগ্য কিনা, আপনি বলুন হ্যাঁ রিমান সমাকলনযোগ্য, শেষ। তারপরে চলে যান, আমরা এখানে আর বেশি সময় নষ্ট করবো না। তারপরে এখানে আপনার নবম অধ্যায়ে এগুলো ভাই, এগুলোর বেসিক ক্লাসটা আমাদের পেইড ব্যাচে আছে, বাট এখন এখানে তো এত কিছু আলোচনা করা যাবে না। তবে এখানে যে কটা আছে আপনি এগুলো প্রত্যেকটাই পড়ে যাবেন। বিশেষ করে এই যে এইটা আপনার জন্য ইম্পর্টেন্ট, ইউক্লিডিয়ান আয়ন জগৎ আর এন বলতে কি বোঝায়, এই জায়গাটা একটু পড়ে যাবেন। এটা আপনার জন্য ক বিভাগে আসার চান্স অনেক বেশি। এরপর হচ্ছে ত্রিমাত্রিক ইউক্লিডিয়ান জগৎ, এটা আর এটা, এই দুটো থেকে একটা আসবে ইনশাআল্লাহ, এই দুটো থেকে একটা আসবে। এগুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখেন, আমি আপনাদেরকে এটা পিডিএফটা এই ভিডিওর ডেসক্রিপশনে শেয়ার করে দেবো। এটার পিডিএফ ডেসক্রিপশনে পেয়ে যাবেন। তো এই প্রশ্নগুলো, এই যে এইটাও আপনাদের, এটা আপনাদের ইম্পর্টেন্ট, এটা আপনাদের জন্য ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো একটু ক্লিয়ার করে যাবেন। এগুলো হচ্ছে বেসিক পার্ট। হ্যাঁ, লাস্ট পেজ এখানে এই যে এটা ম্যাট্রিক স্পেসের সম্পূর্ণতা বলতে কি বোঝায়, এটা আসতে পারে আপনার পরীক্ষায়। অবিচ্ছিন্ন ফাংশন বলতে কি বোঝায়, এটা আসতে পারে। কসের অনুক্রম বলতে কি বোঝায়, ম্যাট্রিক জগতে কসের অনুক্রম বলতে কি বোঝায়, এটা আসতে পারে। তো এই জিনিসগুলো একটু পড়ে যাবেন, তিনটা। তো এটা হচ্ছে আমাদের ক বিভাগের শর্ট সাজেশন। যতটুকু টাইম লেগেছে আশা করছি আপনারা এতটুকু ব্যাপার একটু দেখে আপনারা একটু পরীক্ষা দিতে যাবেন। আশা করছি আপনাদের রিয়েল অ্যানালাইসিস পরীক্ষা ভালো হবে। আর যারা রাতের বেলা বার্সেলোনার খেলা দেখবেন তাদের জন্য কিন্তু খারাপ হয়ে যাবে, খেলা দেখবেন না, আপনারা ঘুমিয়ে যাবেন। আপনাদের পড়ালেখা আপাতত থার্ড ইয়ার শেষ করতে হবে, বিকজ একটা সাবজেক্ট কোনো কারণে যদি আটকা যান আপনি কিন্তু ফোর্থ ইয়ারে এইটা টানতে হবে। এবং ফোর্থ ইয়ার আমার 8টা সাবজেক্ট, কারণ ফোর্থ ইয়ারের পড়াগুলো কিন্তু একেবারে এত সহজ জিনিস না। তো আপনি আপনার পরীক্ষায় কোনোভাবে আটকানোর পথ তৈরি করবেন না, যেভাবেই পারেন ভাই উতরে যান, চলে যান, পার হয়ে যান। ম্যাথামেটিক্স কোনো ছেলে খেলা না, ম্যাথামেটিক্স আসলে একটা ফিলিংস আছে এখানে। তো আমাদের ইউনিভার্সিটির সমস্যা থাকতে পারে, সীমাবদ্ধতা থাকতে পারে, কিন্তু আপনার যেন সীমাবদ্ধতা না থাকে। আপনি আপনার জায়গা থেকে শতভাগ এফোর্ট দেন, আপনার ভালো রেজাল্ট হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরীক্ষা ভালো দেবেন। আসসালামু আলাইকুম।